আসসালামু আলাইকুম। আমি নাজিবা সুলতানা, চট্টগ্রাম কলেজে আইসিটি অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা অধ্যায় ৪ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা ওয়েব পেজ সম্পর্কে জানব। ওয়েব পেজ হলো মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে আমরা ওয়েব পেজ বলি। ওয়েব পেজে কিছু মূল টেক্সট ফরম্যাটিং হচ্ছে আমরা কিছু টেক্সট নিয়ে কাজ করতে পারি, অডিও ভিডিও নিয়ে কাজ করতে পারি, পিকচার অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারি। এখন আমরা জানবো ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে মূলত ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারের নির্দিষ্ট স্পেস বা লোকেশনে যাতে আমরা এক বা একাধিক ওয়েব পেজ সংরক্ষণ করে রাখা যায়, সেটাকে মূলত আমরা ওয়েবসাইট বলে থাকি। আমি ওয়েব পেজ কিছু এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। কিছু অনলাইনে আমি রেডি টেমপ্লেট পেজ দেখাচ্ছি। সাধারণত ওয়েব পেজ নিজের চাহিদা বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা রেডি করে থাকি। এই ধরনের অনেকগুলো ওয়েব পেজ রেডি করার পর যখন লিঙ্ক আপ করে আমরা ইন্টারনেটের নির্দিষ্ট স্পেসের মধ্যে রাখবো, সেটাকে মূলত আমরা ওয়েবসাইট বলি। ওয়েবসাইটে যখন আমরা ব্রাউজ করব, ব্রাউজ করার জন্য আমাদের ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়। আমার পিসিতে মূলত গুগল ক্রোম আছে, মজিলা ফায়ারফক্স আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে। এইসব ব্রাউজারের মাধ্যমে আমরা ওয়েবসাইট ভিজিট করতে পারি। ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে আমরা পেজগুলিতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ব্যবহারকারী ব্রাউজারের ধরনের অনুযায়ী ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত কোনো ডাটাবেস ব্যবহৃত হয় না। রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয় না। স্ট্যাটিক ওয়েবসাইট মূলত আমরা HTML CSS দিয়ে রেডি করে থাকি। স্ট্যাটিক ওয়েবসাইটে হোস্টিং কস্ট একটু কম হয়ে থাকে এবং ফিক্সড কন্টেন্ট থাকে। সেকেন্ড হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটটা পরিবর্তনশীল ওয়েব পেজ থাকে। ডাইনামিক ওয়েবসাইটে লোড হতে বেশি সময় লাগে। এই ধরনের ওয়েবসাইটে ডাটাবেস ব্যবহৃত হয়। রান টাইমের সময় পেজের ডিজাইন পরিবর্তন হতে পারে। যেমন ডাইনামিক ওয়েবসাইট আমরা PHP, SQL, জাভাস্ক্রিপ্ট, ASP.NET ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডাইনামিক ওয়েবসাইটগুলো রেডি করে থাকি। ডাইনামিক ওয়েবসাইটগুলো হোস্টিং কস্ট একটু বেশি হয়, এটা ডাটাবেস থেকে কন্ট্রোল হয় বিদায় ডাইনামিক ওয়েবসাইটটা একটু স্লো হয় আর ইজিলি এডিট করা যায়। আমরা সাধারণত নিউজ পেপারগুলোকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকবো। যেমন নিউজ পেপারের কন্টেন্ট নির্দিষ্ট থাকে, আমরা যেটাই লেখা থাকে না কেন আমরা কন্টেন্ট যেটাই লিখে না থাকে না কেন আমরা পড়ি, বাট এডিট আপডেট কোনো কাজ করতে পারি না স্ট্যাটিক ওয়েবসাইটে। বাট ফেসবুক হচ্ছে এক ধরনের ডাইনামিক ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা এডিট করতে পারি, আপলোড করতে পারি। আমাদের এডিট মানে অনেক ধরনের ডাটা রাখতে পারি, সব ধরনের ডাটাই মূলত ডাটাবেজে স্টোর হয়ে থাকে। তাই আমরা ফেসবুক রিলেটেড পেজগুলো আমরা ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। এখন আমরা দেখব HTML এর কিছু মৌলিক বিষয়সমূহ। HTML এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট হচ্ছে টিম বার্নার্স-লি 1990 সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। HTML এর সাহায্যে ওয়েব পেজে টেমপ্লেট গঠন করা যায়, ওয়েব ফর্ম ডিজাইন করা যায়। আমরা যখন একটা ওয়েব পেজ রেডি করব, সেই ওয়েব পেজটাকে আমরা তিনটা সেকশনে ভাগ করব। তিনটা সেকশনের মধ্যে থাকবে আমার হেডার সেকশন, বডি সেকশন অ্যান্ড ফুটার সেকশন। আমরা হেডার সেকশনে সব সময় মূলত আমরা
টাইটেল নিয়ে কাজ করি, হেড নিয়ে কাজ করি বা স্টাইল নিয়ে কাজ করে থাকি। আর বডি সেকশনে আমরা হচ্ছে আমাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী বা ক্লায়েন্টের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী বডি সেকশনের কাজগুলো করে থাকি। দেন এন্ডিং ক্লসের কাজগুলো মূলত আমরা ফুটার সেকশনে করে থাকি। দেন এখন দেখবো আমরা হচ্ছে HTML এর উপাদান বা এলিমেন্ট। আমার এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট শো করছে। অ্যাট্রিবিউটের মধ্যে আছে ফার্স্ট অ্যাট্রিবিউট নেম অ্যান্ড সেকেন্ড অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেমে যে href আছে এটা হাইপার রেফারেন্সেস বলা হয়। আর কন্টাক্ট ডট html এটাকে আমরা ইউআরএল বলে থাকি। এই অ্যাট্রিবিউট নেম আর ভ্যালুটা আমরা ওপেনিং ট্যাগের মধ্যে রেখেছি। দেন আসছে আমাদের কন্টাক্ট আস ট্যাক্সটি আমরা কন্টেন্ট মধ্যে রেখেছি। দেন আসছে ক্লোজিং ট্যাগ। এভাবে মূলত আমরা বাকি ট্যাগগুলা কাজ করব। আমরা টেক্সট ফরম্যাটিং কিছু ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে এখন কাজ করব। তার মধ্যে আমরা HTML হেড বডিতে অবশ্যই থাকে, সবসময় থাকবে সেটা। টাইটেল যেমন H1 P B, ইটালিক ফরম্যাটেড ট্যাগ BIG মানে বিগ ফরম্যাটেড ট্যাগ, স্মল ফরম্যাটেড ট্যাগ DEL ট্যাগটি হচ্ছে ডিলিট ফরম্যাটেড ট্যাগ, U আন্ডারলাইন ফরম্যাটেড ট্যাগ, OL হচ্ছে অর্ডার লিস্ট, UL আনঅর্ডার লিস্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। এছাড়া আরও অনেক ইম্পর্টেন্ট ট্যাগ আছে। এখন আমরা মূলত এই ট্যাগগুলো নিয়ে আমরা আমাদের কাজগুলো শুরু করব। HTML একটা ওয়েব পেজ যখন রেডি করব আমরা আমাদের কোডগুলো মূলত নোটপ্যাড আর ওয়ার্ডপ্যাডে লিখব। ডক টাইপ HTML এ যে ট্যাগটা লিখেছি সেটার কাজ মূলত ডকুমেন্টটাকে আমরা কি ধরনের তা ওয়েব ব্রাউজারকে বোঝানোর জন্যই দেওয়া হয়ে থাকে। দেন আমাদের পেজটার শুরুতে তো সবসময় HTML ট্যাগটা কাজ করবে এবং শেষে আমরা এন্ডিং ক্লজ HTMLটা শেষ করব। এখন আমি হেড লিখব। আমরা যে ওয়েব পেজটা রেডি করছি সেটার একটা টাইটেল দিব। আমার পেজটা রেডি হচ্ছে কিনা সেটা এখন আমি চেক করব। প্রথমে আমি নোটপ্যাডটা .html দিয়ে সেভ করে নিব। আপনারা যে কোনো টেক্সট লিখে .html দিয়ে সেভ করে নেবেন। সো খেয়াল রাখবেন কোন লোকেশনে আপনি আপনার টেক্সটটা সেভ করছেন। আমি ডেস্কটপে করেছি। আমার টেস্ট পেজটা রেডি, মানে আমার ওয়েব পেজটা রেডি। আমি টাইটেল টেস্ট পেজ লিখেছিলাম, যেমন টাইটেলটা শো করছে। আমার বডি সেকশনে কোনো ডাটা রাখা হয়নি বিধায় আমার ব্ল্যাঙ্ক ওয়েব পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে।
বডি সেকশনে আমি একটা প্যারাগ্রাফ লিখবো এখন। তো প্যারাগ্রাফ লেখাটা সময় স্বল্পতার ব্যাপার। আমি একটা ডামি টেক্সট নিয়েছি, ডামি টেক্সটটা এখন কপি করে জাস্ট পেস্ট করবো এখানে। আশা করি আমার ওয়েব পেজে শো করবে। জি, আমার ডামি টেক্সটটা মানে ওয়েব পেজে শো করছে। আমি এখন এই প্যারাগ্রাফটার একটা হেডিং দিব। প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট নিয়ে আপনাদের ইটালিক ফরম্যাটে, বিগ ফরম্যাট এবং স্মল ফরম্যাটে টেস্ট করে দেখাবো। H1 এর কাজ মূলত আমাদের হেডিং এর কাজটা করা হয়। এছাড়া H2, H3, H4 আছে। সবচেয়ে লার্জেস্ট হেডিং হচ্ছে H1। দেখেন আমি H1টা আমি প্যারাগ্রাফ হেডিং দিয়েছি। এখন আমি টেক্সটটাকে সেন্টারে আনবো। আমার হেডিং টেক্সট মানে H1 এর টেক্সটই সেন্টারে এসেছে। এখন আমি একটা টেক্সট নিয়ে আপনাদেরকে ইটালিক ফরম্যাট, বিগ ফরম্যাট, স্মল ফরম্যাটে লিখে দেখাচ্ছি। একটা আমি ইটালিক ফরম্যাটের টেক্সট নিয়েছি, দেন আরেকটা বিগ ফরম্যাটের টেক্সট নিয়েছি। আমি এখন এই দুইটা পাশাপাশি লাইনকে এন্টার দিয়ে সেকেন্ড লাইনে নিয়ে যাব। আমাদের নোটপ্যাডে কিন্তু এন্টার কাজ করে না। এন্টারের জন্য আমরা পরবর্তী লাইনে যাওয়ার জন্য বিআর ট্যাগটা ইউজ করা হয়। এটাকে মূলত লাইন ব্রেক ট্যাগ বলা হয়। আর আমরা এখন দেখবো স্মল ফরম্যাটের ট্যাগ, ডিলিট ফরম্যাটের ট্যাগ, আন্ডারলাইন ফরম্যাটের ট্যাগ।
আন্ডারলাইন ফরম্যাটে ট্যাগ নিয়েছি। এখন আমি একটা লাইন যদি আমাদের পছন্দ না হয় সেটাকে আমরা মূলত কেটে দিই, সেটাকে আমরা ডিলিট ফরম্যাটে ট্যাগ বলে থাকি। সেই ট্যাগটার মাধ্যমে আমরা ওই টেক্সটটাকে কেটে দিব। প্রথমটা ছিল আমার ইটালিক ফরম্যাটে ট্যাগ, পরেরটা আমার বিগ ফরম্যাট, তারপর স্মল ফরম্যাটে ট্যাগটা পাশাপাশি চলে এসেছে, দেন আসছে আন্ডারলাইন, দেন ডিলিট ফরম্যাটে ট্যাগ। এখন আমি আমার পাশাপাশি লাইনটাকে এখন ব্রেক দিয়ে নিচে আনবো। তো খেয়াল করেন আমার ইটালিক ফরম্যাটের ট্যাগে আমার লেখাটা দেখেন ইটালিক ফরম্যাটে এসেছে, দেন বিগ ফরম্যাটের লেখাটা বিগ ফরম্যাটে এসেছে, দেন স্মল ফরম্যাটের লেখা স্মল আকারে এসেছে, দেন আন্ডারলাইন ফরম্যাটের লেখা আমার ওয়েব পেজে আন্ডারলাইনে প্রদর্শন করছে, অ্যান্ড ডিলেট ফরম্যাটের লেখা ডিলেট মানে লেখাটার মাঝখানে কেটে দিয়েছি সেটা বোঝাচ্ছে। এখন আমরা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে কাজ করব। এখন যে ট্যাগটা নিয়ে কাজ করব সেটা মূলত সুপারস্ক্রিপ্ট হবে। a square plus 2ab না a square plus b square plus 2ab রুলসটা আমি মূলত সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের মধ্যে রাখছি। তাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখবো।
স্কোয়ারগুলা মূলত সুপারস্ক্রিপ্টের মধ্যে রাখছি। প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার 2ab 2ab প্লাস বি স্কোয়ার স্কোয়ার। আমার ট্যাগটি শেষ, মানে বি ট্যাগটা ক্লোজ করলাম। এই রুলসটার মধ্যে যে স্কোয়ারগুলো আছে সবগুলো আমি সুপারস্ক্রিপ্টের মধ্যে রেখেছি। এই ট্যাগটা মূলত আমরা পুরাটাই সুপারস্ক্রিপ্ট দিয়ে করেছি। এখন পরের ট্যাগ যেটা লিখবো, পরের সাবস্ক্রিপ্ট ট্যাগটা আমি আপনাদের বোঝানোর জন্য একটা ইকুয়েশন দিয়ে করছি। আশা করি সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট ট্যাগগুলা ক্লিয়ার হয়েছে। দেখেন, আমি সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্টে যে লাইনটা লিখেছি সেটা কিন্তু আমার ওয়েব পেজে প্রদর্শন করছে না। আপনি কোনো লাইন যদি কেটে দিতে চান বা ওয়েব পেজে প্রদর্শন করাতে না চান, তখন আপনি চাইলে এই ট্যাগগুলা ইউজ করে আপনি আপনার লাইনটা হাইড করে রাখতে পারেন। এখন আমি আমার ট্যাগটার স্টাইল চেঞ্জ করতে চাই, মানে আমি আমার প্যারাগ্রাফে কিছু স্টাইল দিতে চাচ্ছি, যেটা আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, চাইলে আপনি ফন্টের রিসাইজ করতে পারেন, আপনি চাইলে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন। এখন আমি স্টাইল ট্যাগের মধ্যে আমি আমার প্যারাগ্রাফে কালার চেঞ্জ করে দেখব এবং আমার প্যারাগ্রাফের ফন্টের সাইজ চেঞ্জ করে দেখব অ্যান্ড আমি ফন্টের ফ্যামিলি ইউজ করে দেখব। স্টাইল ট্যাগটা আমি আমার হেড সেকশনে রাখছি, আপনারা চাইলে পি ট্যাগের মধ্যেও রাখতে পারেন। যেই ট্যাগটা আপনি স্টাইল দিতে চাচ্ছেন সেই ট্যাগের ভিতরে আপনি স্টাইল দিয়ে কাজ করতে পারেন। আমি কালার গ্রিন দিচ্ছি। আমার প্যারাগ্রাফের টেক্সটটি গ্রিন কালার হয়ে গিয়েছে। আপনি চাইলে টেক্সট রিসাইজ করতে পারেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, চাইলে ফন্ট ফ্যামিলি ইউজ করে ফন্টের অন্য ফরম্যাটে নিয়ে যেতে পারেন। সবসময় খেয়াল রাখবেন আপনি যে ট্যাগ নিয়ে কাজ করছেন না কেন, যে লেখাটি আপনি নোটপ্যাডে লিখছেন না কেন, সেটা অবশ্যই সেভ করে আপনি ওয়েব ব্রাউজারে প্রদর্শন করবেন। আপনি যদি নোটপ্যাড যদি সেভ না করেন, তাহলে আপনার যে আপডেট করেছেন নোটপ্যাডে সেটা ব্রাউজারে শো হবে না।
আমি আমার প্যারাগ্রাফ মধ্যে ফন্ট সাইজ 16 দিয়েছি অ্যান্ড ফন্ট ফ্যামিলি মানে ফেস এরিয়াল দিয়েছি। সেভ করার পর আমরা এখন ওয়েব ব্রাউজারে দেখবো আমার প্যারাগ্রাফ টেক্সটগুলো কীরকম দেখাচ্ছে। একটু চেঞ্জ মনে হচ্ছে আগের তুলনায়। এছাড়া অনেকভাবে আপনারা স্টাইল ট্যাগের মধ্যে অনেকভাবে টেক্সট ফরম্যাটিং ট্যাগ ডিজাইন করা যায়। আমরা আজকে অনেক ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ ছিল সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট অ্যান্ড ডিলেট ট্যাগ, আন্ডারলাইন ট্যাগগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনারা কোনো প্যারাগ্রাফ লেখার সময় আমাদের এই ট্যাগগুলোর প্রয়োজন হবে। সবাই আশা করি বাসায় প্র্যাকটিস করবেন এবং আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এতটুকুই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।